শূন্যরেখায় বেড়া দেওয়ায় প্রণয় ভার্মাকে তলব করে ক্ষোভ জানিয়েছে ঢাকা। সীমান্তে উত্তেজনা সৃষ্টি করে এমন কর্মকাণ্ড থেকে দিল্লিকে বিরত থাকতেও বলা হয়েছে। রোববার দুপুরে পররাষ্ট্র সচিবের সঙ্গে কথা শেষে ভারতের হাইকমিশনার বলেন, বেড়া দেওয়ার ইস্যুতে দুদেশের মধ্যে বোঝাপড়া রয়েছে। বিএসএফ ও বিজিবি একসাথে কাজ করবে। 40 দিনের মাথায় আবারও তলব করা হলো ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে। রোববার দুপুর 3টায় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হন। এ সময় সীমান্তে বিএসএফ এর সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে উদ্বেগ জানান পররাষ্ট্র সচিব। প্রায় ঘণ্টাব্যাপী চলা আলোচনা শেষে প্রণয় ভার্মা বলেন, সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার ব্যাপারে দুদেশের মধ্যে বোঝাপড়া রয়েছে। India's commitment to ensuring a crime-free border. সীমান্তে চোরাচালান ও অপরাধীদের দমন নিয়ে আমরা আলোচনা করেছি। সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়েও কথা হয়েছে। এ ব্যাপারে বিএসএফ ও বিজিবির মধ্যে যোগাযোগ রয়েছে। আমরা আশা করি সেই বোঝাপড়ার ভিত্তিতে সীমান্তে অপরাধ দমনে দুই পক্ষ সম্মিলিত উদ্যোগ নেবে। চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় অবৈধভাবে কাঁটা তারের বেড়া দেওয়া হয়েছে। এতে দু দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চেতনা ক্ষুণ্ণ হয়েছে। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, সুনামগঞ্জ সীমান্তে হত্যার নিন্দা জানিয়ে দিল্লিকে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানানো হয়েছে। পররাষ্ট্র সচিব ভারত সরকারের প্রতি আহ্বান জানান যে তারা যেন দুদেশের সীমান্তে উত্তেজনা বৃদ্ধি করতে পারে এমন কোনো উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য ভারতের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে পরামর্শ দেন। পররাষ্ট্র সচিব আরও উল্লেখ করেন, বাংলাদেশ বিশ্বাস করে যে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে এই ধরনের সমস্যাগুলো গঠনমূলক সংলাপের মাধ্যমে এবং বিদ্যমান দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে সমাধান করা উচিত। ফেব্রুয়ারিতে দিল্লিতে হতে যাওয়া বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে এ নিয়ে আরও আলোচনা হবে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লালমনিরহাটের পাটগ্রামে বিএসএফ এর গুলিতে শহীদুল ইসলাম নামের এক বাংলাদেশি আহত হয়েছেন। রোববার ভোরে উপজেলার শমশেরনগর সীমান্তে ঘটনা ঘটে। বিজিবি জানিয়েছেন, শনিবার রাতে শহীদুল সহ কয়েকজন বাংলাদেশি ভারত সীমান্তে যান। পাচারকারীর সন্দেহে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ। এতে গুলিবিদ্ধ হন শহীদুল। পরে তাকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। বিজিবির শমশেরনগর ক্যাম্পের কমান্ডার সুবেদার জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় পতাকা বৈঠকে করার প্রতিবাদ জানানো হয়েছে। এর আগে শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে শহীদুল ইসলাম নামে আরেক বাংলাদেশি আহত হন। তাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে। গণতন্ত্রের ঐতিহাসিক দৃষ্টান্ত প্রতিষ্ঠিত করতে আগামী নির্বাচনকে এ যাবৎকালের সেরা নির্বাচন হিসেবে করার পরিকল্পনা করছে সরকার। এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। রোববার ঢাকায় নিযুক্ত নরওয়ে রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রান্ডসন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেলে এ মন্তব্য করেন তিনি। বাংলাদেশকে এশিয়ার নরওয়েজিয়ান পণ্যের আঞ্চলিক বিতরণ কেন্দ্র হিসেবে ব্যবহার করতে এবং বাংলাদেশের যুব শক্তিকে কাজে লাগিয়ে এদেশে আরও বিনিয়োগ করতে হ্যাকনের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রতি নরওয়ের দৃঢ় সমর্থন জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরের দেওয়া একটি চিঠি প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন রাষ্ট্রদূত। বাংলাদেশের সঙ্গে জাহাজ নির্মাণ শিল্প এবং সবুজ জ্বালানি রূপান্তর খাতে নরওয়ে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী বলেও জানান তিনি। নির্বাচন কমিশনের এটাই ফোকাস, জাতীয় নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন তাদের গুরুত্ব নেই। নির্বাচন কমিশনার আবুল ফরজ মোহাম্মদ সানাউল্লাহর সাফ কথা, সংসদ নির্বাচন ব্যাহত হয় এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। রোববার দুপুরে আগারগাঁয়ে এক সভা শেষে তিনি আরও জানান, স্থানীয় সরকারের সব নির্বাচন একসাথে করা সম্ভব নয়। গত 5 আগস্টের পর সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা ও উপজেলায় বসানো হয়েছে প্রশাসক। জাতীয় নির্বাচনের আগে এসব নির্বাচন করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। এছাড়া একই দিনে সব স্থানীয় সরকার নির্বাচন চায় স্থানীয় সরকার সংস্কার কমিশন। নির্বাচন কমিশনের সভায় গুরুত্ব পায় এসব ইস্যু। পরে সাংবাদিকদের ব্রিফ করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
বলেন, জাতীয় ও স্থানীয় নির্বাচন একসঙ্গে করা বাস্তবসম্মত নয়, এমনকি একই দিনে সব স্থানীয় নির্বাচনও সম্ভব নয়। সকল নির্বাচন একসাথে করাও সম্ভব নয়, আবার সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয়। আমাদের সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন। কমিশন জাতীয় নির্বাচনের দিকে করছে এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অপরাপর সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়, এটা আপনারা জানেন। জাতীয় নির্বাচন করতে হলে তার আগে কিন্তু আমাদেরকে একটা রিঅ্যাকশন টাইম দিতে হবে, তখন এমন কোনো ইভেন্ট আসা ঠিক হবে না যেটা জাতীয় নির্বাচনকে আপনার ব্যাহত করে। এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2010 বাতিল করে 2023 সালে একটি আইন করা হয়। এতে এনআইডি ইসি থেকে স্বরাষ্ট্রে যায়। এটি কমিশনের সাংবিধানিক দায়িত্বের সাথে সাংঘর্ষিক। এই যে এনআইডিটা নিয়ে যাওয়া, এটা আমাদের সাংবিধানিক যে দায়িত্ব দেয়া আছে এবং সক্ষমতা দেয়া আছে নির্বাচন কমিশনকে, তার সাথে সাংঘর্ষিক। আমরা এখন অফিসিয়ালি কমিশনের সিদ্ধান্ত আকারে আমরা পত্রালাপ করার সিদ্ধান্ত নিয়েছি। এরই মধ্যে শেষ হয়েছে ইভিএম প্রকল্প। এখন যে মেশিনগুলো আছে সেগুলোর দায় নেবে নির্বাচন কমিশন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবছরে জাতীয় নির্বাচন দেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। এর আগে বিকেলে 3টার দিকে সেখানে যান ঢাকায় নিযুক্ত ইইউ এর রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নির্বাচনী রোডম্যাপ নিয়েই মূলত আলোচনা হয়েছে। এই সময় গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে নির্বাচনের বিকল্প নেই বলে জানায় বিএনপি। দলটি ভবিষ্যতে সরকার গঠন করলে ইইউ এর সাথে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা তুলে ধরা হয়। সেই সাথে বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বিএনপি নেতারা। নির্বাচন সম্পূর্ণ হওয়া অত্যন্ত জরুরি এবং অন্য কোনো ভাবনা দিকে না গিয়ে সরাসরি জাতীয় নির্বাচনের দিকে গিয়ে দেশের আগামী দিনে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। অন্তর্বর্তী সরকারের সময় এটি তার বিরুদ্ধে প্রথম দুর্নীতির মামলা। দুদক জানিয়েছেন, প্রধানমন্ত্রী ট্রাক থাকার সময় প্রভাব খাটিয়ে রাজুকের পূর্বাঞ্চলে পরিবারের 6 জনের নামে 60 কাঠার প্লট নেন শেখ হাসিনা। এই ঘটনায় আরও 5টি মামলা করবে দুদক। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্ট দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে তার নানা ধরনের দুর্নীতির অনুসন্ধান শুরু হয়েছে। রোববার শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম দুর্নীতির মামলা করে দুদক। তবে মামলায় তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে 1 নম্বর আসামি আর শেখ হাসিনাকে 2 নম্বর আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচল আবাসন প্রকল্পের 27 নম্বর সেক্টরে বেআইনিভাবে প্লট বরাদ্দ দেওয়া হয় পুতুলের নামে। এ ঘটনায় রাজুকের পরিচালক, সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তা সহ মোট 16 জনকে আসামি করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকাকালে তাঁর উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে। দুদকের মহাপরিচালক বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে পরিবারের সদস্যদের নামে প্লট বরাদ্দ নেন। শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং রাজুকের সংশ্লিষ্ট কর্মকর্তা সহ মোট 16 জনের বিরুদ্ধে আলোচ্য মামলাটি রুজু করা হয়েছে। দুদক জানিয়েছে, প্লট বরাদ্দের ঘটনায় শীঘ্রই আরও 5টি মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে শেখ হাসিনা ছাড়াও আসামি করা হবে শেখ রেহেনা, সজীব ওয়াজেদ জয়, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিককে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের পরিকল্পনায় শেখ হাসিনা সরকার পিলখানায় 57 সেনা অফিসার সহ 74 জনকে নির্মমভাবে হত্যা করেছে, এমন অভিযোগ শহীদ পরিবারের সদস্যদের। শেখ হাসিনা সহ দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন তারা। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানববন্ধনে তারা হাসিনা সরকারের প্রহসনের বিচারে যারা কারাগারে আটক তাদের মুক্তির দাবি জানান।
এ কান্নার যেন শেষ নেই। স্বজন হত্যার বিচার চেয়ে কেঁদে চলছেন ১৬ বছর ধরে। পিলখানা হত্যাকাণ্ডের পর ১৮টি স্পেশাল কোর্টের মাধ্যমে যে বিচার চলছিল সেটি প্রহসন বলে প্রত্যাখ্যান করেছেন শহীদ পরিবারের সদস্যরা। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর দাবি ওঠে নতুন করে বিচার করার। দাবির মুখে স্বাধীন তদন্ত কমিশন গঠন করে সরকার। গুম কমিশনের মতো এ কমিশনের ক্ষমতা ও মর্যাদা বৃদ্ধির দাবি স্বজনদের। সদস্যদেরকে গুম কমিশনের মতো সুপ্রিম কোর্টের বিচারকের মর্যাদা দিতে হবে, তাহলে আমাদের যে কমিশন আছে ওনারা স্বচ্ছভাবে কাজ করতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে মানববন্ধনে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক। বলেন, সুষ্ঠু বিচারের জন্য শহীদ পরিবারের আন্দোলন করতে হচ্ছে, এটি লজ্জার। যদি ন্যায় বিচার না আসে প্রয়োজনে আরেকটি অভ্যুত্থান হবে। যাদেরকে হত্যা করা হয়েছে তাদের পক্ষ থেকে সেই হত্যাকারী হাসিনা এবং তার সাথে যুক্ত সকল দোষরের আমরা বিচার দাবি করছি। ভারতের ইন্দোরে এবং ভারতের যুক্ত দেশে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অন্যায়ভাবে যাদেরকে আটক করা হয়েছিল তাদেরকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে প্রয়োজনে রাজধানীতে বড় সমাবেশ করা হবে বলেও জানান সমন্বয়করা। আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে চাই। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বকশীবাজার অস্থায়ী আদালত থেকে সরিয়ে নেওয়া হলো বিডিআর মামলার বিচার কাজ। এখন থেকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ভেতর অস্থায়ী আদালতে বিচার অনুষ্ঠিত হবে। রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে জানানো হয়, বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক আইনের মামলাটির বিচার কার্য সরকারি আলিয়া মাদ্রাসার পরিবর্তে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালতে হবে। এর আগে ৮ জানুয়ারি সরকারি আলিয়া মাদ্রাসার মামলার বিচার চলবে বলে প্রজ্ঞাপন জারি করা হয়। ৯ জানুয়ারি ছিল এ মামলার বিচারের তারিখ। তবে আলিয়া মাদ্রাসা মাঠে বিশেষ আদালত বন্ধের দাবিতে ৮ জানুয়ারির রাত থেকে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরদিন ভোরে এজলাস কক্ষে আগুন পুড়িয়ে দেওয়া হয়। এ কারণে ওই দিন মামলার বিচার কাজ অনুষ্ঠিত হয়নি। ১৯ জানুয়ারি মামলার পরবর্তী তারিখ ধার্য রয়েছে। এখনো ৫ লাখের মতো আসন খালি থাকলেও স্কুলে ভর্তি হতে পারেনি অনেক শিক্ষার্থী। নির্দিষ্ট স্কুল কেন্দ্রিক আবেদন করায় এমন অবস্থা সৃষ্টি হয়েছে। মাধ্যমিক ও উচ্চ অধিদপ্তর বলছে, আসন খালি থাকলে অনুমতি নিয়ে শিক্ষার্থী ভর্তি করতে পারবে স্কুলগুলো। তবে দেশের সব স্কুল একই মানে আনার তাগিদ দিয়েছেন শিক্ষা গবেষকরা। প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত স্কুলে ভর্তির লটারির ফল প্রকাশ হয় গত ১৭ ডিসেম্বর। কেন্দ্রীয়ভাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে অনলাইনে হয় লটারি কার্যক্রম। এবার সরকারি বেসরকারি স্কুলে আসন ছিল ১১,১৬,৩৮৯টি। বিপরীতে ভর্তির আবেদন করে ৯,৮৩,৫৩৯। অপেক্ষমান তালিকা সহ নির্বাচিত হয় ৬,১২,৮১৮ শিক্ষার্থী। আসন খালি থাকার পরও ভর্তির সুযোগ পায়নি অনেক শিক্ষার্থী। আমার বাচ্চা যেহেতু এখনো ভর্তির সুযোগ পায় নাই, কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, এখনো আসন খালি আছে ৫ লাখের মতো, তাই সবাই ভর্তি হতে পারবে। মাউসির অনুমোদন নিয়ে শিক্ষার্থী ভর্তি করাতে পারবে আসন খালি থাকা স্কুল। ঢাকা শহরের যে স্কুলগুলো, বিশেষ করে বেসরকারি স্কুল, সরকারি স্কুল, এখানে যত চাপ, ভর্তি প্রক্রিয়ার চাপ, এরপরে এর বাইরে কিন্তু সেই চাপটুকু আর নাই। তাদেরকে আবার নির্দিষ্ট বলা আছে যেখানে এরকম হবে না তারা কিন্তু পরবর্তীতে আবেদন কল করতে পারবে বা তাদের কাছ থেকে চাইতে পারে যে কারা কারা ইন্টারেস্ট, সেটা আমাদের অনুমতি সাপেক্ষে কাজগুলি করতে পারবে। শিক্ষা গবেষকরা বলছেন, দেশে মানসম্মত স্কুল কম থাকায় সবাই নির্দিষ্ট কিছু স্কুল বেছে নেয়। সব স্কুলকে এক মানে নিয়ে আসতে পারলে এ সংকট দূর হবে। সকল স্কুলকে একই মানের নেওয়া লাগবে, অর্থাৎ যে আমরা যে সকল স্কুলগুলোর জন্য গার্ডিয়ানরা যে এক ধরনের হুড়ুহুড়ি করছে, হুমড়ি খেয়ে পড়ছে, ওই মানের শিক্ষক, ওই মানের ইনফ্রাস্ট্রাকচার আমাদেরকে অ্যারেঞ্জ করতে হবে। এদিকে স্কুলে ভর্তিতে কেউ অতিরিক্ত টাকা নিলে সরাসরি অভিযোগ দেওয়ার আহ্বান মাউসির। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার কাছে সাভার ও ধামরাই অভিযানে বন্ধ করার পরও বহাল তবিয়তে চলছে প্রায় অর্ধশত ইটভাটা।
কৃষি জমির মাটি কেটে তৈরি হচ্ছে ইট। জনবল সংকট ও সমন্বয়হীনতাকে অজুহাত হিসেবে তুলে ধরছে পরিবেশ অধিদপ্তর। অন্যদিকে স্থানীয়দের অভিযোগ নানাভাবে ম্যানেজ করায় দেখে না প্রশাসন। এমনকি অবৈধ ইট ভাটা নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে পড়তে হয় তোপের মুখে। জেলা প্রশাসন থেকে এই ইট ভাটাটির কার্যক্রম একেবারে বন্ধ করে দেওয়ার ঘোষণা থাকলেও এলাকাবাসীর অভিযোগ যে অভিযানের পরদিন থেকেই ইট ভাটাটি আবারও চালু করা হয়েছে। বারবার এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ করা হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, এমনটি তারা অভিযোগ করছেন। তারা বলছেন যেহেতু এই ইট ভাটাটি অবৈধ, তাই এটিকে যাতে খুব দ্রুততার সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা যাতে এটি ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন। ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি গ্রামের মাহি এন্টারপ্রাইজকে 24 ডিসেম্বর অভিযান চালিয়ে বন্ধ করে দেয় জেলা প্রশাসন। এরপরেও প্রকাশ্যে চলছে ইট ভাটার কাজ। সংবাদ সংগ্রহে গেলে পড়তে হয় মালিক সোলাইমানের লোকজনের বাধার মুখে। এলাকাবাসী জানান, অভিযানের পর 1 ঘন্টার বেশি বন্ধ রাখা যায়নি এই ইট ভাটা। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বারবার জানিয়েও হয়নি কোনো সুরাহা। 10-12 জনের মতো লোক সবাই মিলে আইসা লাঠি মাঠি নিয়ে আমাদের 2-3 জনকে দাবড়াইছে। একই দিন অভিযানে বন্ধ করে দেয়া হয় এই এলাকার স্বর্ণব্রিক সহ 7টি ভাটা, কিন্তু ওই দিন থেকেই আবারও পোড়ানো হচ্ছে ইট। এদের কাছে আসলে বাদে তাদেরকে দাও লাঠি চটা লইয়া দাবড়ান দেয়, কাগজ বানায় না, কোনো কিছু বানায় না, জুল জোর ভাঙে চালিয়ে আনছে। সাভার ও ধামরায়ে গত 1.5 মাসে এমন অন্তত অর্ধশতাধিক ইট ভাটায় সমন্বিত অভিযান চালানো হয়, তবে এর বেশিরভাগই এখনও চালু রয়েছে। নানাভাবে প্রশাসনকে ম্যানেজ করেই চলছে অবৈধ ইট ভাটাগুলো। দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা এনফোর্স করা, যে আইনগুলো আছে সেগুলো এনফোর্স করা। যেহেতু আমরা লক্ষ্য করছি যে বছরের পর বছর ধরে অবৈধ ইটের ভাটাগুলো রয়ে গেছে, তাহলে এটার দায়িত্ব পরিবেশ অধিদপ্তর এড়াতে পারে না। অভিযানের পরও ইট ভাটা বন্ধ করা যাচ্ছে না স্বীকার করছে পরিবেশ অধিদপ্তর। জনবল সংকট ও সমন্বয়হীনতাকেই দায়ী দিচ্ছেন কর্মকর্তারা। প্রমাণও পেয়েছি যে তারা 2-3 সপ্তাহের মধ্যে আবার চালু করে ফেলে, তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের নজরদারিটা একটু কম আছে। এই নজরদারি বাড়াতে হবে। সারা দেশে প্রায় 4000 ইট ভাটা রয়েছে, এর মধ্যে ঢাকার আশেপাশেই প্রায় 800। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই বিষয়ে মুন্সিগঞ্জে ইট ভাটা নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিতু রায়। জিতু, মুন্সিগঞ্জে অবৈধ ইট ভাটা বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ আছে কিনা? দেখুন, কার্যকর পদক্ষেপ আমাদের দৃষ্টিতে এখন পর্যন্ত পড়ে না, কেননা আমি কথা বলেছি পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মিজানুর রহমানের সাথে। তিনি যে তথ্যটি দিয়েছেন, মুন্সিগঞ্জের 6টি উপজেলার মধ্যে 3টি উপজেলায় মোট 66টি ইটভাটা তাদের হিসাব মতো রয়েছে, যার মধ্যে সিরাজদিখানি রয়েছে ৬২টি, শ্রীনগরে 2টি, গজারিয়া উপজেলায় 2টি। আমরা তার কাছে প্রশ্ন করেছিলাম এই ইটভাটাগুলো কি ছাড়পত্র নেওয়া হয়েছে কিনা, পরিবেশের সংরক্ষণের সকল শর্ত মেনে করা হয়েছে কিনা। তিনি যেটি বলেছেন যে তার কাছে যেই 66টি রয়েছে ইটভাটার তথ্য, সেগুলো তাদের কাছ থেকে ছাড়পত্র নিয়েছে। কিন্তু তিনি আরও একটি তথ্য দিয়েছেন, গত বছর তিনি 6 লক্ষ টাকা জরিমানা করেছে। আমরা জানতে চেয়েছিলাম যদি ইটভাটা ছাড়পত্র নিয়ে পরিচালিত হয়েই থাকে এবং পরিবেশ সংরক্ষণে থাকে, কোনো ক্ষতিকর কোনো ঘটনা না থাকে, তাহলে সেক্ষেত্রে জরিমানাগুলো কিসের। তিনি নানানভাবে বোঝানোর চেষ্টা করেছেন, মাটি কাটা থেকে শুরু করে লাইসেন্স নবায়ন করা না পর্যন্ত এই বিভিন্ন কারণে 6 লক্ষ টাকা জরিমানা করেছে। কিন্তু বস্তুত সিরাজদিখানে ধলেশ্বরী নদীর পারে যেভাবে সরকারি জমি দখল করে ইটভাটাগুলো 62টি ইটভাটাগুলি রয়েছে, সেখানে আমরা কিন্তু দেখেছি একই স্থানেই কিন্তু সরকারি জমি দখল করে 62টি ইটভাটা রয়েছে। সেই ইটভাটাগুলো কিন্তু এমনভাবে পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। তারা বলছেন যে তারা কাঠ পুড়িয়ে সেটি করছেন না, কিন্তু পরিবেশের যে পরিস্থিতি সিরাজদিখান অঞ্চলে সেটি কিন্তু খুবই ক্ষতিকর অবস্থা। আমরা তাদেরকে প্রশ্ন করেছিলাম এই কাঠ পুড়িয়ে বা মাটি কেটে আনার ক্ষেত্রে যেই পরিবেশের যে নিয়ম নীতি রয়েছে সেগুলো কি মানা হচ্ছে কিনা। তারা যেটি বলেছেন, তাদের জনবল সংকটের কারণে জেলার 62টি এবং 66টি এই ইটভাটাগুলোকে তাদের নিয়ন্ত্রণ করা
বা তদারকি করা সম্ভব হয় না, যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে সরকারি বিধির যে রয়েছে সেগুলো কাগজপত্রেই থেকে যাচ্ছে, কিন্তু তারা কাগজপত্রের বাইরে গিয়ে তারা কিন্তু কাঠ পোড়াচ্ছেন এবং যার ফলশ্রুতিতে কিন্তু ধোঁয়ায় পরিবেশ নষ্ট হচ্ছে। মুন্সিগঞ্জের উপপরিচালক যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তিনি নির্দ্বিধায় স্বীকার করেছেন যে সম্পূর্ণভাবে তার পক্ষে এই ৬৬টি ইটভাটাকে তাদের পক্ষে তদারকি করা সম্ভব নয়। মুন্সিগঞ্জের অবৈধ ইটভাটার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী জিতু রায়। পাল্টে গেছে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের চিত্র। সাসেক ২ প্রকল্পের আওতায় মহাসড়কটি ৪ লেনে উন্নীত হয়েছে। এছাড়া একাধিক স্থানে নির্মাণ করা হয়েছে সেতু ও আন্ডারপাস। সহজ যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি কমছে চালক ও যাত্রীদের ভোগান্তি ও দুর্ঘটনা। তবে মহাসড়কে সিএনজি অটোরিকশা বন্ধ হলে দুর্ঘটনা শূন্য নেমে আসার দাবি চালকদের। সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক দিয়ে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার যানবাহন চলাচল করে। গুরুত্বপূর্ণ সড়কটি সরু থাকায় প্রায়ই ঘটত দুর্ঘটনা, সেই সাথে যানজটের দুর্ভোগ ছিল সীমাহীন। ২০১৯ সালে সাসেক ২ প্রকল্পের আওতায় গোলচত্বর থেকে হাটিকুমরুল হয়ে চান্দাইকোনা পর্যন্ত ৩৬.৮ কিলোমিটার রাস্তা ৪ লেনে উন্নীতকরণ শুরু হয়। কাজ চলমান থাকলেও সুফল পেতে শুরু করেছেন যাত্রী ও চালকরা। এক লাইন দিয়ে যাইতেছে, এক লাইন দিয়ে আসতেছে, এখানে আপনার ওভারটেক করার সুযোগ আছে, কিন্তু আগে ওই সুযোগটা ছিল না, যার কারণে অ্যাক্সিডেন্টটা এখন কম হয়। সিএনজি অটো রিক্সাগুলি এক সাইড দিয়ে যাচ্ছে আর আমরা 4 লাইন রাস্তা দিয়ে যাচ্ছি, ওদের রাস্তা একটা আমাদের রাস্তা একটা। সড়ক প্রশস্ত করায় কমেছে দুর্ঘটনা, তবে প্রকল্পের কাজ শেষ হলে এই পথে দুর্ঘটনা থাকবে না বলে আশা পুলিশ বিভাগের। সিঙ্গেল লেন হওয়ার কারণে, ডাবল লেন হওয়ার কারণে গাড়ির গতি, গাড়ির চাপ অনেক বেশি থাকতো, প্রায় সময় সড়ক দুর্ঘটনা ঘটতো। বর্তমানে 4 লেন হওয়ার কারণে এই সম্ভাবনার জায়গাটা অনেকাংশে কমে গেছে। মহাসড়কে গুণগত মান ঠিক রাখতেই কাজ চলছে নিখুঁতভাবে। প্রকল্পটি শেষ হলে ভোগান্তি শেষ হওয়ার পাশাপাশি গতি আসবে যানবাহনে, দাবি সংশ্লিষ্টদের। গত ১ বছর ধরে এই সড়কে ট্রাফিক জ্যাম একেবারেই কমে গেছে এবং কোনো হত বা নিহতের ঘটনা নেই। একটিতে আছে ৮২ ভাগ আর একটিতে ৭২ ভাগ, এবং এই দুটি আশা করা যাচ্ছে যে একটি মার্চ ২০২৫-এ আর একটি জুন ২০২৫-এ শেষ হবে। ৮০৫ কোটি টাকার এই প্রকল্পে এই পর্যন্ত কাজ শেষ হয়েছে ৮২%। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের অনেকেই টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না, এখনও হাসপাতালের বেডে শুয়ে কাটাচ্ছেন। শুরুতে চিকিৎসা করালেও এখন পরিবার হয়ে পড়েছে ঋণগ্রস্ত। সরকারি সহায়তার আশা থাকলেও ফুরাচ্ছে না অপেক্ষা। জয়পুরহাটের রাকিবুল ইসলাম রকি কাজ করতেন নারায়ণগঞ্জের মেট্রো নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডে। অংশ নিয়েছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনে। জয়পুরহাট শহরের 0 পয়েন্টে পুলিশের ছোড়া গুলি লাগে চোখ ও শরীরের বিভিন্ন জায়গায়। ছেলের চিকিৎসা করাতে গিয়ে বাবা মুখলেসুর রহমানকে হারাতে হয়েছে হোটেলের শ্রমিকের কাজ। চিকিৎসার খরচ বহন করতে না পারায় দৃষ্টি হারানোর পথে রাকিবুল হাসান। আমি 1 চোখ বাদ হয়ে গেছে আর 1 চোখ 100-এর মধ্যে 90% দেখতে পাবো, 10% মাইনাস হচ্ছে। আমার ডান চোখটা বাদ হয়ে গেছে। তো এখন যদি আমাকে বাইরে নিয়ে ব্যবস্থা করতে হয়তো চোখের দৃষ্টি ফিরে পেতাম। জুলাই আগস্ট বিপ্লবে আহত হন নাটোরের 81 জন। তাদের অনেকের অভিযোগ কেউ এখন পর্যন্ত তাদের খোঁজ খবর নেননি। অনেকের শরীরে রয়েছে ছড়রা গুলি। গুলি করছে, আমার গায়ে অনেকগুলা গুলি লাগছিল, মোটামুটি 14টার মতো লাগছিল। তার মধ্যে একটা চোখে লাগছে। চোখে লাগার পরে আমি অজ্ঞান হয়ে গেছি। বলতে বাধ্য হচ্ছি যে অর্থের অভাবে আমি এখন ঢাকায় যাব, মানে সেই পরিবেশটাও আমার এখন নাই। আহতদের চিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতার কথা জানান জেলা প্রশাসক। এই বিষয়ে যে তালিকা প্রস্তুত করা হয়েছে ইতিমধ্যে, যে আহত এবং নিহতর পরিবারের সব রকমের সহায়তা করার জন্য জেলা প্রশাসন নাটোর সহযোগিতা করে যাবে। যে আহত হয়েছে তাদের চিকিৎসা দ্রুত আরোগ্য লাভের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। রাজধানীর বনশ্রীতে বিজিবির বুলেটে পায়ের হাড় ভেঙে যায় চাঁদপুরের নাইম ইসলামের। বর্তমানে সিএমএইচে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসার জন্য 2.5 লাখ টাকা ঋণ করেছে পরিবার। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সার্ভার জটিলতায় জমি কেনা বেচার দুর্ভোগ পোহাচ্ছেন গ্রাহকরা। জমি নিবন্ধন, খাজনা, নামজারি ও খতিয়ান সেবা পেতে অসুবিধা হচ্ছে। এ সুযোগ কাজে লাগে অর্থ উপার্জনে নেমেছে একটি অসাধু চক্র।
জনভোগান্তির পাশাপাশি সরকার হারাচ্ছে কোটি কোটি টাকা রাজস্ব। যশোরের ভূমি অফিসে গত কয়েক মাস ধরে কাজ নিয়ে গেলেই সার্ভারের সমস্যার কথা বলে ফিরিয়ে দেওয়া হচ্ছে গ্রাহকদের। এতে জমি বেচাকেনা সংক্রান্ত জটিলতায় পড়তে হয় ভুক্তভোগীদের। অভিযোগ আছে সুযোগটি কাজে লাগিয়ে একটি চক্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে সমস্যার সমাধান করে দিচ্ছেন। মানে যাওয়া মাত্র ভাই এখন না তখন, আমার সময় নেই, আমার ইয়ে করতে পারবো না, তা করতে পারবো না, অথচ দেখছি আমার পরের ফাইল, আগের ফাইল তো গেল, পরের ফাইলগুলো সে করে দিয়ে আসছে। নায়েব অফিসে গেলে যদি টাকা দেন আপনি তাহলে ক্লিয়ার হয়ে যাবে, আর যদি টাকা না দেন তাহলে ও এরকম আপনার তাবাদি থাকবে। সফটওয়্যার পরিবর্তন হয় কিছুটা সমস্যা হলেও সমাধান হয়েছে বলে দাবি কর্মকর্তার। খাজনা নেওয়াও শুরু করেছি, এটা নিয়ে সমস্যা হচ্ছে না। তো আশা করি যে আরও কিছুদিনের মধ্যে এটা আরও দ্রুত করা যাবে, যেহেতু নতুন একটা ভার্সন নতুনভাবে আসছে। লক্ষ্মীপুরে গত এক সপ্তাহে সদর সাব রেজিস্ট্রি অফিসে দলিল হয়েছে মাত্র 57টি, যেখানে প্রতিদিন 50-এর বেশি দলিল করা হতো। একই চিত্র জেলার অন্য অফিসেও। চিকিৎসার প্রয়োজন, বিয়েসহ নানা কারণে সম্পত্তি হস্তান্তর করতে না পারায় ভোগান্তিতে গ্রাহক। রাষ্ট্রীয় অফিসে দীর্ঘদিন যাবৎ দলিল লেখালেখি হচ্ছে না, এতে করে সাধারণ মানুষের খুবই ভোগান্তির মধ্যে দিন পার করতেছে। গ্রাহকদের অভিযোগ, জেলা সাব রেজিস্ট্রারকে দলিল ভেদে 50,000 থেকে লাখ টাকা না দিলে কাজ হচ্ছে না। 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত তারা ঘুষ নিয়ে থাকেন এবং প্রতিনিয়তই মানুষ বিভিন্নভাবে হয়রানি হচ্ছে। তবে এ বিষয়ে কিছু বলতে রাজি হননি সাব রেজিস্ট্রার লোকমান হোসেন। 26 নভেম্বর থেকে ভূমি সেবা অনলাইন সার্ভারের সমস্যার পর থেকে দেখা দেয় দুর্ভোগ। পাশাপাশি দলিল করতে না পারায় অলস সময় কাটাচ্ছেন দলিল লেখকরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই নিয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, জমি কেনা বেচায় সার্ভার জটিলতার কি প্রভাব পড়েছে টাঙ্গাইলে? জমি বেচা কেনার উপরে কিন্তু সার্ভারের একটি প্রভাব রয়েছে। আপনি জানেন যে এখন জমি হস্তান্তর করতে গেলে যেসব কাজ করতে হয়, খাজনা খারিজ সম্পন্ন করতে হয়, তো এই কাজগুলি কিন্তু ব্যাহত। 26শে নভেম্বর থেকে অনলাইন জটিলতার কারণে অনেকেই তাদের খাজনা দিতে পারছে না। অনলাইনে তারা জমির যেসব কাজ করার প্রয়োজন ভূমি অফিসগুলোতে, সেই কাজগুলি তারা করতে পারছে না। তো এই বিষয়ে আমরা কথা বলেছিলাম একজন ভূমি কর্মকর্তার সাথে। তিনি যেটা বলেছেন যে 26শে নভেম্বর থেকে জটিলতা শুরু হয়েছে, তবে সবসময় যে জটিলতা থাকে তা না, মাঝে মাঝে এই জটিলতা থাকে। যেহেতু মাঝে মাঝে যেতে যাচ্ছি, সেই সময়টাতে কেউ কেউ অনৈতিক উপায়ে এই কাজগুলি সম্পন্ন করতে পারে। স্বাভাবিক গতিতে যে পরিমাণ জমি রেজিস্ট্রি হয় বা হস্তান্তর হয় জেলা জুড়েই, তো এটা কিন্তু এখন অনেকটাই কমেছে। আমরা যারা দলিল লেখক রয়েছে তাদের সাথে কথা বলেছি এবং ভূমি কর্মকর্তার সাথে কথা বলেছি, এবং যারা জমি হস্তান্তর করতে চাচ্ছে এদের দু একজনের সাথেও কথা হয়েছে। তারা যেটা বলছে যে আমি এক গ্রাহকের সাথে কথা বলেছেন, তিনি যেটা বলেছেন যে প্রায় 1 মাস যাবত তিনি ঘুরছেন, কিন্তু অনলাইনে কারবার জটিলতার কারণে তিনি তার খাজনা এবং জমি যে খারিজ করবে সেটি করতে পারছেন, যে কারণে সে তার খুব প্রয়োজন, তারপরেও কিন্তু জমি হস্তান্তর করতে পারছে না। তো এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে দ্রুততম সময়ের মধ্যে এই সার্ভারের যে জটিলতা রয়েছে সেটাই নিরসন হবে, এবং ভূমি কর্মকর্তারা কিন্তু বলছে যে একদম যে বন্ধ রয়েছে বিষয়টি তেমন না, তারা মাঝে মাঝেই সেটা খুলছে। এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইল থেকে জটিলতার সর্বশেষ। সার্ভার জটিলতা নিয়ে টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। প্রায় 20 বছর আগে স্থাপিত হলেও চালু হয়নি দিনাজপুরের বিরল স্থলবন্দর। ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সহজ করতে 2005 সালে স্থাপনা করা হয় বন্দরটি। তবে শেডে রেলের সংযোগ এবং সড়ক পথে ভারতে বাণিজ্যের অনুমতি না পাওয়ার কোনো কাজেই আসছে না সড়ক রেল পথের সমন্বয় এই বন্দরটি। রেল ও সড়ক পথে ভারত, নেপাল ও ভুটানের সাথে বাণিজ্য বাড়াতে 2005 সালে শুরু হয় বিরল স্থলবন্দরের কার্যক্রম। 25 বছরের জন্য পরিচালনার দায়িত্ব পায় বিরল ল্যান্ডপোর্ট লিমিটেড। 2006 সালে সীমান্তের ওপারে রাধিকাপুর পর্যন্ত এবং 2011 সালে পার্বতীপুর থেকে বিরল সীমান্ত পর্যন্ত মিটার গেজ রেলপথকে ব্রডগেজে রূপান্তর করা হয়। 2017 সালে এই রেলপথে শুরু হয় বাণিজ্য। নির্মাণ করা হয় সড়ক, ইমিগ্রেশন ও শুল্ক স্টেশনের অবকাঠামো, কিন্তু এখনো পর্যন্ত চালু হয়নি বন্দরটি। এটার অনেক গুরুত্ব রয়েছে, কারণ এটা হচ্ছে যে আমরা যদি রেলে মাল নিয়ে আসি, রেলে আনলে আমাদের খরচও কম পড়বে এবং আমরা কম মূল্যে আমাদের ভোক্তাদের কাছে মালটি পৌঁছাতে পারবো। এই পোর্টটি চালু হলে আমাদের এলাকার ব্যবসায়ীদের উন্নতি হবে, এলাকার উন্নয়ন হবে। আমরা মনে করি
হিলির চেয়েও এটা বেশি কার্যকর হবে। বিরল স্থলবন্দর চালু হলে এর মাধ্যমে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান এই 4 দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের সুযোগ হবে। তৈরি হবে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান। দিনাজপুর শহরের একেবারে সন্নিকটে, যার জন্য দিনাজপুর শহরের যে একটা অর্থনৈতিক কর্মচাঞ্চল্য যেটা আসবে, সেটা আমি মনে করি একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে এই বিরল স্থল বন্দর। কম খরচে পণ্য পরিবহনে বন্দরটির কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু করতে সরকারের প্রতি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডলারের উচ্চ মূল্যের কারণে রমজানের ভোগ্যপণ্য আমদানি কমিয়েছেন ব্যবসায়ীরা। তবে যে পরিমাণ আমদানি হচ্ছে তাতে পণ্য সরবরাহে ঘাটতি হবে না বলে দাবি তাদের। বাণিজ্য উপদেষ্টা বলছেন, পর্যাপ্ত মজুদ থাকায় রোজার বাজার স্থিতিশীল থাকবে, যদিও এতে আশ্বস্ত হতে পারছেন না ভোক্তারা। ভোক্তার বাড়তি চাহিদার যোগান দিতে রোজার কয়েক মাস আগে থেকেই প্রস্তুতি নেন ছোট বড় ব্যবসায়ীরা। তবে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের প্রথম 5 মাসে ভোগ্যপণ্যের আমদানি কমেছে। এ সময় ভোগ্যপণ্যের এলসি খোলা হয়েছে 256 কোটি ডলারের, যা আগের বছরের চেয়ে 3% কম, আর এলসি নিষ্পত্তি কমেছে 13% বেশি। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক ডলারের দর বাড়িয়েছে। ব্যাংকে 122 টাকা হলেও খোলা বাজারে বিক্রি হচ্ছে 126 থেকে 127 টাকা। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে রমজানের পণ্য আমদানি হচ্ছে, তাই রোজায় ছোলা, ডাল, চিনি, তেলের সংকট হবে না বলে আশা করছেন তারা। কোনো আইটেমের ক্রাইসিস দেখার নাই, যে এটা পাওয়া যায় নাই, দাম কম বেশি হতে পারে, বাট মাল পাওয়া যায় না এমন কোনো কিছু দেখেন নাই। আর রমজানও ইনশাল্লাহ আশা করি এই ধরনের কোনো সমস্যা হবে না। ডলারের দাম 122 টাকা 24 টাকা হয়ে যাওয়ার কারণে আজকে আমাদের মালের রেট এখন 100 টাকা 98 টাকা 99 টাকা এইসব যাচ্ছে। চাহিদার তুলনায় আমাদের কাছে প্রচুর পরিমাণ মাল আছে। নিত্যপণ্য সহনীয় রাখতে রোজার আগে থেকেই তদারকি বাড়ানোর কথা বলছেন ভোক্তারা। যে বেতন আমাদের, যে এটা দিয়ে বর্তমানে সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে। বাজার আসলে নিজের সাধ্য মতো সদাই কিনতে পারি না। জিনিসপত্রের দাম বাড়াবো, সাথে সাথে যদি এটার আমি নিম্নয়ের মানুষের প্রতি কিছু ভর্তুকি দিব, বিভিন্ন রকমের সুবিধা দিতে পারে, তাহলে হয়তো মার্কেট কন্ট্রোল করতে পারবে। রোজায় ছোলা, তেল, চিনি, খেজুর, মসুর ডাল ও পেঁয়াজের চাহিদা বাড়ে সবচেয়ে বেশি। বাণিজ্য উপদেষ্টা বলছেন, ব্যাংকে ডলারের সংকট না থাকায় আমদানি যথেষ্ট রয়েছে, সরবরাহ পর্যাপ্ত। হাইয়েস্ট এভার রেমিটেন্স এসছে গত মাসে। আমাদের রপ্তানির প্রায় 17% প্রবৃদ্ধি ঘটেছে। সো এই তথ্যগুলো সঠিক নয় যে ব্যাংকে ডলার ক্রাইসিস। ব্যাংকে কোনো ডলার ক্রাইসিস নাই। আমদানিতে শুল্ক ছাড়ের পর ব্যবসায়ীরা স্বস্তি পেলেও পণ্যের দাম নিয়ে শঙ্কা কাটছে না ভোক্তাদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিয়ানমারের কাচিন রাজ্যে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত 15 বেসামরিক নাগরিক নিহত হয়েছে, আহত হয়েছে 10 জন। শনিবার স্থানীয় সময় সকাল 11টার দিকে রাজ্যটির তানাইং শহরের একটি মার্কেটে এ হামলার ঘটনা ঘটে। রোববার এ তথ্য জানায় রাজ্যটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি KIA। বিদ্রোহী গোষ্ঠীটির মুখপাত্র বার্তা সংস্থা AFP-কে জানান, হামলায় হতাহতদের সবাই বেসামরিক নাগরিক। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায় হামলায় বড় একটি গর্ত তৈরি হয়েছে। রোববার বোমার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আশেপাশের এলাকা। খ্রিস্টান অধ্যুষিত কাচিন রাজ্যের বড় অংশই এখন KIA-এর নিয়ন্ত্রণে। বিশ্বের সবচেয়ে বড় রত্ন পাহাড়ের খনি রয়েছে সেখানে। মিয়ানমারে 2021 সালে অভ্যুত্থানের পর অন্যান্য রাজ্যের মতো কাচিনেও জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তুমুল লড়াই শুরু হয়। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।